একক ওষুধের ব্যবহার। 1797 সালে তিনি তার ব্যবহারিক চিকিৎসা বিজ্ঞানের সহজলভ্যতার নিশ্চয়তা বিধান করার বাধা কি অনতিক্রম্য এই নামের একটি প্রবন্ধে মিশ্র ওষুধ প্রয়োগের তীব্র সমালোচনা করেন এবং এক সময়ে একটা ওষুধ প্রয়োগের পক্ষে মত দেন। এরপর তিনি 1810 সালে অর্গান অফ মেডিসিন পুস্তকের প্রথম সংস্করণে একক ওষুধের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা ব্যাখ্যা করেন এবং আমরা ক্রমান্বয়ে দেখতে পাবো বিশেষভাবে তিনি এটি নিয়ে আলোচনা করেছেন ষষ্ঠ সংস্করণের ভূমিকাতে, যেখানে তিনি খুব যৌক্তিকভাবে মতামতকে তুলে ধরেন যে কেন একসাথে একাধিক ওষুধ ব্যবহার করা প্রযোজ্য নয়, এবং সেক্ষেত্রে তিনি অতীতের কিছু রেফারেন্স টানেন এবং সেই চিকিৎসকদের বর্ণনাগুলোও তুলে ধরেন যে তারা মনে করতেন যে একাধিক ওষুধ ব্যবহার করাটা কখনোই গ্রহণযোগ্য কোনো সমাধান হতে পারে না। কারণ সেই ওষুধগুলোর মাধ্যমে কোন ওষুধটি তার উপরে কার্যকরী হচ্ছে জানা যায় না, একাধিক ওষুধ মিশ্রণ করলে তার ফলাফল কী হবে, সেখানে কী কী লক্ষণ উৎপন্ন হবে তা বোঝার কোনো উপায় থাকে না, কোন ওষুধটি আরোগ্য করলো তা বোঝার কোনো উপায় থাকে না। এই সমস্ত বিভিন্ন কারণ যুক্তি তিনি সেখানে উল্লেখ করেন এবং আমরা দেখতে পাবো হফল্যান্ড জার্নালে প্রকাশিত মার্কাস হার্টজের মন্তব্য তিনি এখানে সুস্পষ্টভাবে তুলে ধরেন। অর্থাৎ সেটাও আমাদের একটা অরিজিন। ডক্টর হানিম্যানের মধ্যে যে চিন্তার সূত্রপাতটি ঘটে তার পূর্বতন চিকিৎসকদের কথা আমরা কিন্তু অরিজিন হিসেবে নিতে পারি, যদিও এক্ষেত্রেও খুব দৃঢ়ভাবে এ ব্যাপারে কথা বলেছেন ডক্টর হানিম্যান সর্বপ্রথম খুব সুস্পষ্ট এবং দৃঢ়ভাবে, এবং যাকে তিনি এই হোমিওপ্যাথিক চিকিৎসার মূল নীতি মূল নিয়ম হিসাবে নির্দিষ্ট করে গিয়েছেন। এরপর আমরা কথা বলতে পারি আমাদের যে নিয়মগুলো আছে তার মধ্যে একক মাত্রার ব্যবহারটি নিয়ে, অর্থাৎ সিঙ্গেল ডোজ। হানিম্যান একবারে একাধিক মাত্রায় ওষুধ প্রয়োগ করতেন, জীবনের শুরুর দিকে তিনি বৃহৎ মাত্রায় প্রয়োগ করতেন, ঘন ঘন প্রয়োগ করতেন, কিন্তু 1810 সাল থেকে অর্থাৎ অর্গাননের প্রথম সংস্করণটি যখন প্রকাশিত হয় সে সময় থেকে তিনি বা তারও কিছুদিন আগে থেকে তিনি ক্রমান্বয়ে ক্ষুদ্র পরিমাণের একক মাত্রা চালু করেন এবং 1837-38 সালে ক্ষুদ্রতম পরিমাণের পরিবর্তিত মাত্রায় ওষুধ প্রয়োগ করা তিনি শুরু করেন। তিনি এ পরিবর্তিত একক মাত্রার প্রয়োগের আধুনিক, নিরাপদ ও অধিক কার্যকরী পদ্ধতিকে তার অর্গান অফ মেডিসিনের বইয়ের ষষ্ঠ সংস্করণে উল্লেখ করেন। কিন্তু প্রথম সংস্করণ থেকে ষষ্ঠ সংস্করণ পর্যন্ত পুরো পরিক্রমাটিই ছিল এই ওষুধের পরিমাণকে হ্রাস করে তার শক্তিকে বৃদ্ধি করে আরও সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা এবং এই একক মাত্রায় প্রয়োগ করা। কেন এটা করা হয়েছিল তার উত্তরটি আমরা পাবো হোমিওপ্যাথির আরেকটি মূল নিয়ম প্রিন্সিপালস, সূক্ষ্ম বা ক্ষুদ্রতম মাত্রা ও পরিবর্তিত মাত্রার ব্যবহারের মধ্যে। এটারও আমরা অরিজিনটি জানার চেষ্টা করব। হানিম্যান তার হোমিওপ্যাথির চিকিৎসা জীবনে একদম প্রথম জীবনে যখন তিনি সবে মাত্র অ্যালোপ্যাথি থেকে উঠে এসেছেন তিনি তখন কিন্তু স্থূল মাত্রায়ও প্রয়োগ করতেন, একক মাত্রাও গুরুত্বপূর্ণ ছিল না তার কাছে। কিন্তু কি দেখলেন, প্রচণ্ড অ্যাগ্রাভেশন হয় যেটা অতীত জীবনে হোমিওপ্যাথি প্রয়োগ করতে গিয়ে অন্যান্য চিকিৎসকও যার সম্মুখীন হয়েছেন এবং এতে ওষুধজ বৃদ্ধি দেখা দেয় বলে তারা দেখতে পেলেন। রোগীও অহেতুক কষ্ট পেত। ডক্টর হানিম্যান তাকে কমাতে চাইলেন। প্রথমে ওষুধের পরিমাণ কমালেন, তাতেও হচ্ছে, আরও কমালেন, এবার কম হচ্ছে কিন্তু অ্যাগ্রাভেশন হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে, রোগীর কষ্ট হচ্ছে, আরও কমালেন। তিনি মনে করেছিলেন যে ওষুধের কার্যক্ষমতা কমে যাবে, কিন্তু তিনি দেখলেন যে ওষুধের কার্যক্ষমতা এতে কমে না, বরঞ্চ যদি সাক্কাশন করা হয়, ঝাঁকি দেওয়া হয়, এতে ওষুধের কাজ করার ক্ষমতা, ওষুধের গভীরতা বৃদ্ধি পায়, কিন্তু রোগীর উপর কোনো নেগেটিভ ইফেক্ট আসে না। তিনি 1996 সাল থেকে এই ওষুধের যে অ্যাগ্রাভেশন হতো সেটা থামানোর জন্য সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করা শুরু করলেন এবং 1812 সাল থেকে তিনি শক্তিকৃত সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করতে থাকেন এবং তিনি একক মাত্রাতে ওষুধ প্রয়োগ করতে থাকেন। 1825 সালে তার এক প্রবন্ধে সূক্ষ্ম মাত্রার কার্যকারিতা ব্যাখ্যা করেন এবং 1833 সালে তিনি মাত্রাকে আরও সূক্ষ্ম করার জন্য গবেষণা শুরু করেন। অবশেষে 37-38 সালে এই বিষয়ে নতুন পরিবর্তিত পূর্ণাঙ্গ পদ্ধতি আবিষ্কার করেন, ফলে পরিবর্তিত সূক্ষ্ম মাত্রার প্রচলন শুরু হয়। তিনি যখন দেখলেন যে সূক্ষ্ম মাত্রায় ওষুধের ব্যবহার বাড়ানোর ফলে ওষুধের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তখন তিনি একক মাত্রার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেন যে ওষুধের কাজ একটি মাত্রা দেওয়ার পর যতক্ষণ চলবে ততক্ষণ তাকে ক্রিয়া করতে দিতে হবে। মূলত এই দুইটি নিয়ম একটির সাথে আরেকটি খুব গভীরভাবে সম্পৃক্ত। আপনি কি ধরনের মাত্রা, কি ধরনের ওষুধ ব্যবহার করছেন তার উপর নির্ভর করে যে আপনার
মাত্রা পরিমাণ কি হবে, তার পুনঃপ্রয়োগের হার কি হবে, এই সমস্ত কিছু। এই কারণে দুটো আমি একসাথে আলোচনা করলাম। মূলত এই দুটো নিয়ম নীতি অর্থাৎ সূক্ষ্ম মাত্রা বা পরিবর্তিত মাত্রায় ওষুধ প্রয়োগ এবং একক মাত্রায় ওষুধ প্রয়োগ, এটা কিন্তু ডক্টর হানিম্যানেরই উদ্ভাবন এবং তিনি এর বিকাশ সাধন করেছেন। এছাড়া আমরা হোমিওপ্যাথির যে মূল নিয়মটি সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি, যার অরিজিন আমাদের জানতে হবে, তা হচ্ছে রোগীর ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ণয় পদ্ধতি। রোগীর ব্যক্তিত্ব এবং রোগীর কনস্টিটিউশনের গুরুত্ব ডক্টর হানিম্যানের আগে বহু চিকিৎসকই কিন্তু প্রদান করেছেন। বিশেষ করে হিপোক্রেটাস এই কনস্টিটিউশনের গুরুত্ব অত্যন্ত সুস্পষ্টভাবেই তার চিকিৎসা পদ্ধতিতে প্রদান করেছেন। কিন্তু ইন্ডিভিজুয়ালাইজেশন বা ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ণয়টা কতটুকু গুরুত্বপূর্ণ, তার সম্পূর্ণ বিকাশ ঘটে ডক্টর হানিম্যানের হাত ধরেই। 1810 সালে হানিম্যান তার অর্গান অফ মেডিসিন পুস্তকে এই নিয়ম নীতিটা সম্পর্কে আলোচনা করেন এবং এর বাস্তব প্রয়োজনীয়তাটাকে ব্যাখ্যা করেন। তিনি এই চিকিৎসা শাস্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যটাকে আমাদের খুব গুরুত্বপূর্ণ মূলনীতির একটি বলে অভিহিত করেন। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টারের পরবর্তীতে এটি হচ্ছে সবচাইতে গভীরতম মূলনীতি বলা হয়ে থাকে। কেন? ডক্টর হানিম্যান বলছেন, যদি কেউ ব্যক্তি স্বাতন্ত্র্যের ভিত্তিতে চিকিৎসা না করে তবে সে প্রকারান্তরে সারা জীবন জেনারেলাইজড অ্যালোপ্যাথ হিসেবেই থেকে যায়, তিনি কিন্তু আর হোমিওপ্যাথে পরিণত হন না। আপনি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার প্রয়োগ করতে গেলেই আপনার লাগবে ইন্ডিভিজুয়ালাইজড, স্বতন্ত্র ব্যক্তি, স্বতন্ত্র রোগচিত্র। যে ওষুধটি আমাদের প্রবীণ করা হয়েছে তাকে যথাযথভাবে প্রয়োগ করতে গেলেই প্রয়োজন হবে ব্যক্তি স্বাতন্ত্র্যতা নির্ণয় করা। তো এটি আমাদের সবচাইতে গভীরতর মূলনীতির একটি, এবং যা এর আগে আয়ুর্বেদ, যোগ, এই সমস্ত চিকিৎসা পদ্ধতিতে বা চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন, এই চিকিৎসা পদ্ধতিগুলোতে এই ব্যাপারে ব্যক্তি স্বাতন্ত্রতার ব্যাপারে কিন্তু যথেষ্ট রকম বলা আছে। এটার উৎপত্তি আসলে বলতে গেলে এর অরিজিন হোমিওপ্যাথিরও বহু আগে, কিন্তু তার সুস্পষ্ট বিকাশ সাধন হয় বা এটাকে অবধারিত এবং এই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতিতে মানুষকে সুস্থ করা সম্ভব নয়, এই ঘোষণাটি বিশেষভাবে আমরা জানতে পাই ডক্টর হানিম্যানের অর্গান অফ মেডিসিন থেকে। কিন্তু এই ইন্ডিভিজুয়ালাইজেশন অন্যান্য যে সমস্ত চিকিৎসা পদ্ধতিতে একটি দর্শন, আমি আগেই বলেছি যোগ, আয়ুর্বেদ এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, সেখানে ব্যক্তি স্বাতন্ত্রতার ধারণাটি বর্তমান রয়েছে। কাজেই এর উৎপত্তি আমরা বলতে পারি ডক্টর হানিম্যানেরও বহু আগে থেকে, কিন্তু তার বিকাশ সাধন বা বিশেষভাবে গুরুত্ব আরোপ হয়েছে ডক্টর হানিম্যানের হাত ধরে। এরপর হচ্ছে রোগীর চিকিৎসা করার ধারণা বা রোগীর সামগ্রিক, আংশিকভাবে না সামগ্রিকভাবে রোগীকে চিকিৎসা করার ধারণা। রোগীর সামগ্রতাকে, রোগ নয় রোগীর চিকিৎসা করার ধারণাকে। হ্যাঁ, রোগ নয় রোগীর চিকিৎসা করা, এই ধরনের কোনো লাইন আমরা অর্গান অফ মেডিসিনে এইভাবে পাবো না। কিন্তু আমরা যদি অর্গাননের প্রথম সূত্রগুলোকে লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো সেখানে মানুষকে সুস্থ করে তার স্বাস্থ্যের প্রত্যাবর্তনের কথা বলা হচ্ছে। অর্থাৎ ব্যক্তি সবসময় হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ। এমনকি আমরা অর্গান অফ মেডিসিনে দেখতে পাবো যে আমরা যদি মানুষকে সুস্থ করতে যাই তাহলে তার সার্বিক বিষয়, তার যেমন রোগ লক্ষণের আমাদের প্রয়োজন পড়বে, ঠিক সেরকমই আমাদের প্রয়োজন পড়ে ব্যক্তির কনস্টিটিউশন, তার ধাতু প্রকৃতি, তার গঠন, তার মন মানসিকতা, ব্যক্তিত্ব, এই সমস্ত কিছু। ওষুধ প্রুভিং করতে গিয়ে আমরা দেখতে পাই কিছু বিশেষ ধরনের ব্যক্তির মধ্যে ওষুধটি বেশি ভালো মতো প্রুভিং হয়, কোনো ওষুধের সাসেপ্টিবিলিটি বেশি থাকে, সংবেদনশীলতা বেশি থাকে। একটি নির্দিষ্ট গঠনের ব্যক্তির মধ্যে ওষুধের প্রুভিংটি ভালো হচ্ছে বা ভালো পাওয়া যাচ্ছে। আবার সেই ওষুধের প্রয়োগ ক্ষেত্রেও আমরা দেখতে পাবো সেই ধরনের ব্যক্তিদের শরীরে, যেমন ক্যালকেরিয়াকার, মোটা থলথলে মাংসযুক্ত মানুষ, যাদের ফিজিক্যাল এনার্জি মোটের উপর কম, যাদের হাড়ের গঠনগুলো ত্রুটিযুক্ত হয়, এই ধরনের লোকগুলোতে যখন ক্যালকেরিয়া কার্ভের প্রুভিং করতে যাওয়া হয় তখন কিন্তু তা খুব ভালো প্রুভিং হয়। তো আমরা এই ওষুধটি প্রয়োগ করতে গেলেও দেখব সেই লোকগুলোর মধ্যেই গিয়ে ওষুধটি ভালো মতো কাজ করছে, খুব চমৎকারভাবে কাজ করছে, বা আমাদের ওই ওষুধ নির্বাচনের জন্য ওই বিষয়গুলোকে বিবেচনার মধ্যে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। অর্থাৎ ব্যক্তি হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্যকারী চিকিৎসা প্রদানের জন্য সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ। আর এই কাজটির ধারণা সুস্পষ্টভাবে উঠে এসেছে ডক্টর হানিম্যানের হাত ধরে। হ্যাঁ, বহু প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেগুলোতে দর্শন ছিল, একটু আগে আমার উল্লেখ করা যোগ, আয়ুর্বেদ এবং চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন, এগুলোতে এই ব্যক্তির ধারণাটি ছিল।
কিন্তু হোমিওপ্যাথি বলতে গেলে এই সমগ্র কিছুর একটি সর্বোচ্চ আধুনিকায়ন এবং সর্বোচ্চ ধরনের উন্নত চিকিৎসা ব্যবস্থা। এখানে এসে এই সমস্ত ধারণা যা আংশিকভাবে ছিল, এই সমস্ত কিছুর বিকাশ সাধন হয়েছে এই হোমিওপ্যাথিতে এসে। কাজেই এই অরিজিন হোমিওপ্যাথির বিভিন্ন নিয়ম নীতিগুলোর উৎপত্তি সর্বত্র থাকতে পারে। আমি সবসময়ই বলি যে সত্য সবসময়ই সত্য, সত্য বিভিন্ন জায়গায় স্ক্যাটার থাকতে পারে। গ্রিক এক দার্শনিক বলেছিলেন যে মানুষের বিভিন্ন জায়গায় প্রক্ষিপ্তভাবে সত্য থাকে এবং সেগুলোকে যে যতটুকু দেখতে পায় ততটুকুকেই সত্য বলে মনে করে আর সব কিছুকে মিথ্যা বলে ভাবে। হোমিওপ্যাথি এই কাজটি করেনি, সে বিভিন্ন জায়গার সত্যগুলোকে একত্রিত করেছে এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিকে সমন্বিতভাবে সর্বোচ্চ বিকাশ সাধনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে হোমিওপ্যাথির বিভিন্ন নিয়ম নীতিগুলোর উৎস বা অরিজিন। আশা করি এই ব্যাপারটি সহ আমাদের হোমিওপ্যাথির এই নিয়ম নীতিগুলোর গুরুত্বটিও আপনাদের সামনে সুস্পষ্ট হবে। এর প্রাচীনত্ব, এর ঐতিহ্য, এর আভিজাত্য এবং এর প্রয়োজনীয়তা আপনাদের সামনে সুস্পষ্ট থাকবে। আজকে আমার টপিকটি এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।